ডাকসু নির্বাচনের প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ আজ। নিরপেক্ষ থেকে যাচাই বাছাইয়ের দাবি চিফ রিটার্নিং কর্মকর্তার। ব্যালটে ছবি রাখার আহ্বান। নাম, ব্যালট নাম্বারের পাশাপাশি যারা ক্যান্ডিডেট হবেন তাদের হালনাগাদকৃত স্পষ্ট ছবি যুক্ত করা হয়। আমরা সম্পূর্ণ নিউট্রাল পজিশন থেকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি। আমরা কোনো দল, পক্ষ, কোনো গ্রুপ সেটা আমরা এখানে বসে কোনোভাবেই রিকগনাইজ করি নাই। শেষ দিনে ডাকসু নির্বাচনের ফর্ম তোলার হিড়িক। অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি। ভোট সুষ্ঠু করতে সেনা মোতায়েন চান প্রশাসন। সবাই মনোনয়ন নিচ্ছে, নিজেরা স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করছে, ইলেকশন ক্যাম্পেইন করতেছে, নিজে না দাঁড়াইলো। ঝুঁকিমুক্ত একটি নির্বাচন করার জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীর সহযোগিতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ করেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া এবং আমি মাহাদ ইসলাম ধ্রুব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে বামপন্থী দলগুলোর সংশয়। পিছিয়ে নেই ভোটের প্রস্তুতিও। জোট করলে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনার ইঙ্গিত। এবং গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের ৭,০০০ সেনা মোতায়েনের ঘোষণা। বিশ্ব সম্প্রদায়ের তীব্র নিন্দা। ডাকসু নির্বাচনের প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ হচ্ছে আজ। চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলছে মনোনয়ন ফর্ম যাচাই বাছাইয়ের ব্যস্ততা। এদিকে ব্যালটে প্রার্থীদের ছবিযুক্ত করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে ডাকসু ফর চেঞ্জ প্যানেল। তবে রিটার্নিং অফিসার সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ক্যাম্পাসে তত বাড়ছে উৎসবের আমেজ। বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বিতার জন্য জমা দেয়া মনোনয়ন ফর্ম যাচাই বাছাই শুরু করে রিটার্নিং অফিসারের কার্যালয়। এদিন দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু ফর চেঞ্জ প্যানেল। প্যানেলের এজিএস প্রার্থী রাকেবুল ইসলাম 2009 সালের ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে এর সঙ্গে যুক্ত প্রভোস্টদের দায়িত্ব না দেওয়ার দাবি জানান। বলেন, নারী শিক্ষার্থীদের ছবি সহ ভোটার তালিকা প্রকাশ করায় অনেকের ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। 2019 সালের ডাকসু নির্বাচনে কিভাবে হলগুলোতে প্রভোস্টরা সরাসরি কারচুপির সাথে জড়িত ছিল সেই বিষয়টি জানার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। ভিপি পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা বলেন, ব্যালট পেপারে প্রার্থীদের ছবি না থাকায় ভোটাররা বিভ্রান্ত হবেন, তাই ব্যালটে ছবি যুক্ত করার দাবি জানান তিনি। অভিযোগ করেন, যৌক্তিক দাবি না মানলেও কোনো দলের পক্ষে সময় বাড়িয়ে পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছে কমিশন। যে একটি দলের চাওয়ার প্রেক্ষিতে তাদের প্রভাবের কারণে ডাকসুর মনোনয়ন জমা দেওয়ার সময় একদিন বাড়িয়ে দেওয়া হয়। আর এইদিকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের এই প্রায় 40,000 ভোটারের যে দাবি, প্রার্থীর যে দাবি, যৌক্তিক দাবি আমরা বলতেছি যে আপনারা নাম, ব্যালট নাম্বারের পাশে ছবি যুক্ত করেন, এইটা তারা যুক্ত করতেছে না। তবে পূর্ব ঘোষিত 7টি বিষয় নিশ্চিত করেই মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে বলে জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলেন, পক্ষপাতিত্বের সুযোগ নেই। না ধরনের পক্ষপাতের আচরণ আমার মনে হয় আপনারা দেখেন নাই। আমরা সম্পূর্ণ নিউট্রাল পজিশন থেকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি ছাত্রছাত্রীদের জন্য। আমরা কোনো দল, পক্ষ, কোনো গ্রুপ সেটা আমরা এখানে বসে কোনোভাবেই রিকগনাইজ করি নাই। আমরা রিকগনাইজ করেছি সে বৈধ ছাত্র কিনা, গঠনতন্ত্র অনুযায়ী সে ভোটার কিনা, এর বাইরে আমরা এক বিন্দু নড়ি নাই। তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচনের ভোট। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাকির আহমেদ। ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানতে যাচ্ছি তার কাছে। শাকির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু হল সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সেই নির্বাচনকে কেন্দ্র করে যে আগ্রহ সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাড়ছে। যদি বলতে যাই, আজ কিন্তু 509টি ফর্ম যে কেন্দ্রীয় ছাত্র সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীরা জমা দিয়েছেন, সেগুলো রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই বাছাই চলছে এবং প্রাথমিকভাবে আজ সন্ধ্যায় যে খসড়া প্রার্থী তালিকা যেটি
সেটি প্রকাশ করা হবে। পরবর্তীতে আরও যাচাই বাছাই এবং প্রত্যাহারের যে সুযোগ রয়েছে সেই প্রত্যাহারের সুযোগে যারা প্রত্যাহার করবেন তাদের বিষয়টি বাদ দিয়ে আসলে যে চূড়ান্ত প্রার্থী তালিকা সেটি প্রকাশ করা হবে। আমরা দেখতে পেয়েছি আজ রিটার্নিং অফিসারের কার্যালয়ের এই কার্যক্রমের বাইরে বিভিন্ন প্যানেলে যদি বলতে যাই, ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে কিন্তু অভিযোগ করা হয়েছে যে ছবিযুক্ত ভোটার ব্যালট পেপার না হওয়ার কারণে প্রার্থীদেরকে চিনতে আসলে যারা ভোটার রয়েছেন তাদের অসুবিধা হবে। সেই ক্ষেত্রে তারা কিন্তু বলছেন যে ছবিযুক্ত ব্যালট পেপার যেন করা হয়, অর্থাৎ ব্যালট পেপারের জন্য প্রার্থীদের ছবি রাখা হয়, সেই দাবিটি তারা জানিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে অনেক ছাত্র সংগঠন যে দাবি করছে সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষত রিটার্নিং অফিসারের কার্যালয় সেই দাবিটি রাখছে, বা তাদের দাবি অনুযায়ী ভোটের আসলে যে নানা সমীকরণ সেই জায়গাগুলো এবং তারিখ যেটি মনোনয়নপত্র জমাদানের সেটিও পেছানো হয়েছে। কিন্তু যৌক্তিক দাবির পরও অনেকগুলো বিষয়ে পরিবর্তন আনছে না বা সেই দাবিগুলো আমলে নিচ্ছে না রিটার্নিং অফিসারের কার্যালয়, এমন অভিযোগ করে কিন্তু তারা বলছেন যে রিটার্নিং অফিসারের কার্যালয় বা নির্বাচন কমিশন যেটি রয়েছে তারা পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। তবে রিটার্নিং অফিসার বলছেন যে তারা যে নিয়ম কানুন রয়েছে, আচরণবিধি রয়েছে বা নির্বাচন পরিচালনার যে ম্যানুয়াল রয়েছে সেগুলোকে তারা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা কিন্তু তারা করছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের যে মনোনয়নপত্র যাচাই বাছাই সহ নির্বাচনের সর্বশেষ খবরাখবর। ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ। শেষ দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম তোলার হিড়িক পড়েছে। এখন পর্যন্ত বিক্রি হয়েছে ৩৫৬টি মনোনয়নপত্র আর জমা দিয়েছেন ১১ জন। নির্বাচন অবাধ সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভোটের দিন সেনাবাহিনী মোতায়েনে সেনা সদরে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ডাকসু ও হল সংসদ নির্বাচনের হাওয়া বইছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘ ৩২ বছর পর আবাসিক হল, টিএসসি, ট্রান্সপোর্ট সহ সর্বত্রই এখন উত্তেজনা ও আনন্দের জোয়ার। কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র নেয়া ও জমাদানের শেষ দিন বৃহস্পতিবার। শুরুতে ১৮ ও ১৯ আগস্ট মনোনয়ন ফর্ম উত্তোলন ও জমার সময় নির্ধারণ করেছিল জাবি প্রশাসন। তবে ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ পড়া ও মনোনয়নপত্র সংগ্রহে প্রস্তুতির জন্য ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে একদিন সময় বাড়ায় নির্বাচন কমিশন। অনেক বছর পর একটা ডাকসু নির্বাচন হচ্ছে, তাই আশা করি ইনশাআল্লাহ একটা ভালো নির্বাচন আমরা সবাই প্রত্যাশা করি। প্রথম বছর শেষ হতে না হতে আমরা আবার ডাকসু পাচ্ছি, তো সবারই খুব একটা উৎসব মুখর পরিবেশ। কয়েকদিনে ৯৮টি ফর্ম মনোনয়নপত্র গ্রহণ করেছে যারা নির্বাচনে আগ্রহী প্রার্থীরা, এবং এ পর্যন্ত ৯টি আবেদন ফর্ম বা মনোনয়নপত্র ফর্ম জমা দিয়েছে। নির্বাচনকে অবাধ সুষ্ঠু করতে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভোটের দিন সেনাবাহিনী মোতায়েনে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। যে কোনো প্রকার নিরাপত্তা ইস্যুকে আরো নিরাপত্তার যে ঝুঁকিগুলো আছে সেগুলোকে ঝুঁকিমুক্ত একটি নির্বাচন করার জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীর সহযোগিতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ করেছেন সেই সহযোগিতা পাওয়ার জন্য। ১৯৭২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ৯ বার অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। সবশেষ ১৯৯৩ সালের ২৯ জুলাই এক ছাত্রীর বহিষ্কারকে কেন্দ্র করে ছাত্র ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধলে সে সময়ের বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু ও হল সংসদ বাতিল করে। এরপর ডাকসু নির্বাচন আলোর মুখ দেখেনি। সময় সংবাদ, সাভার। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়, সরাসরি যাচ্ছে তার কাছে। জয়, এই মুহূর্তে আমি রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ডাকসুর যে নির্বাচনী অফিস কক্ষ রয়েছে সেই কক্ষে এখানে তিল ধারণের পর্যন্ত ঠাঁই নেই। যদিও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ৩ দিন ধরে কিন্তু এই নির্বাচন কমিশন কর্তৃপক্ষ কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন কেন্দ্র করে এবং হল নির্বাচন কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ এবং বিতরণ করছিলেন। যদিও আজকে বেলা ২টা থেকে মনোনয়নপত্র বিতরণের পর্ব শেষ হয়ে গিয়েছে, এখন জমার পর্ব। আমরা এতক্ষণ দেখছিলাম যে প্রায় অনেক শিক্ষার্থী এবং শেষ মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশন ব্যাপক ব্যতিব্যস্ত হয়ে পড়ছিলেন যে কিভাবে এই ভিড় সামাল দিবেন।
বর্তমানে যতটুকু জানতে পেরেছি যে আজকে দিনের মতো সর্বোচ্চ মনোনয়নপত্র সংগ্রহ করেছে শিক্ষার্থীরা, প্রায় 2 শতাধিকের উপরে মনোনয়নপত্র সংগ্রহ করেছে, যার ফলে হল এবং বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে সেখানে প্রায় 5 শতাধিকের কাছাকাছি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে আমরা এই মুহূর্তে জানতে পেরেছি। মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 11 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা প্রকাশ করছেন তারা। একই সাথে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ করতে কিন্তু সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। যদিও আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল, ছাত্র শিবির, বামপন্থী বিভিন্ন সংগঠন সহ এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যারা ভূমিকা রেখেছিল তারাও কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়ে এই জাকসু নির্বাচনে অংশগ্রহণ করছে বলে আমরা জানতে পেরেছি। তারাও মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল থেকে শুরু করে, ছাত্র শিবির থেকে শুরু করে এবং স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু ব্যাপকভাবে নির্বাচনে অংশগ্রহণ শুরু করেছে এবং তারা কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং বিকেল 4টার মধ্যে কিন্তু আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে এবং 4টার পরে আর মনোনয়নপত্র গ্রহণ করা হবে না বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু যে নির্বাচন কমিশন রয়েছে, রিটার্নিং অফিসার রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন। একই সাথে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু 11 সেপ্টেম্বর ব্যাপক নিরাপত্তার জন্য কিন্তু সেনাবাহিনী মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করছেন বলে আমাদেরকে জানিয়ে রিটার্নিং অফিসার। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচন এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে রাজধানীর সায়েন্স ল্যাবে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির, সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, একটি কোচিং সেন্টারে ঘটে যাওয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আজ বেলা 11টার পর থেকেই দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং তারপরই রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এলাকা পুরো বিপর্যস্ত হয়ে যায় এবং কয়েক দফায় 2 কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয় এবং বেশ কিছু ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে আমরা আসলে দেখতে পেরেছি এবং তৎক্ষণাৎ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা সায়েন্স ল্যাব মোড় এলাকার মাঝে অবস্থান নিয়ে দুই কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীদেরকে বারবার স্ব কলেজে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেও কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়ে কিছুক্ষণ পরপরই উভয় কলেজের শিক্ষার্থীরাই মূল সড়কে চলে আসে এবং সংঘর্ষময় পরিস্থিতির সৃষ্টি করে আমরা এমনটাই দেখেছি এবং আমরা লক্ষ্য করেছি যে যেমনটি শুনেছি শিক্ষার্থীদের কাছ থেকে, তারা যেমনটি বলেছেন যে সেই কোচিং সেন্টারে 2 কলেজের 2 শিক্ষার্থীর মধ্যবর্তী যে সৃষ্ট সংঘর্ষ, সেই সংঘর্ষ পরবর্তীতে আজ বেলা 11টার দিকে এটি আসলে পুরো 2 কলেজের সমগ্র শিক্ষার্থীদের মধ্যেই ছড়িয়ে পড়ে এবং আজকে যখন এই সংঘর্ষের সূত্রপাত হয় ঠিক সেই সময়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা যখন সিটি কলেজের সামনে দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে সিটি কলেজের একটি বাস ভাঙচুর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এই ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজন আহত হয়েছে এমনটি আমাদেরকে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। তো এই ছিল আমার কাছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সর্বশেষ খবর। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সময় ঘোষণা হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে সংশয় বামপন্থী দলগুলো। যদিও ভোটের প্রস্তুতিতে পিছিয়ে নেই তারা, বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে গেলে আসন ভাগাভাগি নিয়ে আলোচনার ইঙ্গিত নেতাদের। তবে নির্বাচনকে কেন্দ্র করে বামপন্থী দলগুলো এখনই আলাদা জোট করছে না। মাঠের পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বাম নেতারা। সামির রূপলের রিপোর্ট। কবে হবে নির্বাচন, এই প্রশ্নের উত্তরের খোঁজে নানা জল্পনা কল্পনা জনমনে। নগর থেকে গ্রাম, রাজনীতির মাঠ থেকে প্রান্তিক চায়ের দোকান, সব জল্পনা কল্পনার অবসান ঘটেছে অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণায়। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। দিন তারিখ ঘোষণা না হলেও স্থবিরতা কাটিয়ে যাত্রা শুরু করেছে নির্বাচনী ট্রেন। ঘোষণার পর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন ও নির্বাচন পদ্ধতি নিয়ে মতের বিভাজন দেখা যায় রাজনৈতিক দলের মধ্যে। বামপন্থী দলের নেতাদের মধ্যেও সংশয়, শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছবে নাকি পরের স্টেশনেই থমকে দাঁড়াবে নির্বাচনী ট্রেন। নির্বাচনী
ট্রেন যদি মনে হয় যে কমলাপুর থেকে ছাড়লো, এখন এটা তেজগাঁ পর্যন্ত যে থামবে কিনা, অথবা এয়ারপোর্ট স্টেশনে যে হল করবে কিনা, অথবা মাঝখানে ট্রেনের উপরে দেখা যাবে যে কেউ আবার একটা ব্যারিকেড তৈরি করছে কিনা, সেই সম্ভাবনাকে আমি পুরোপুরি উড়িয়ে দিচ্ছি না, কারণ আমাদের এখনো বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে। এই নির্বাচনকে বিঘ্নিত করার প্রচেষ্টা নানা গ্রুপ কিন্তু সবসময়ের জন্য করবে, সেইটা যাতে তারা করে সফল না হতে পারে, আমরা যত সময় নির্বাচন করে গণতন্ত্রের পথে হাঁটতে পারি সেই প্রচেষ্টা আমাদের নিতে হবে। তবে এরই মধ্যে ফেব্রুয়ারির সামনে রেখেই নির্বাচন নিয়ে ভাবছে বাম দলগুলো। বিএনপির সঙ্গে থাকা বাম দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচনে গেলে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করবে। একক দলগুলো নিজেদের মধ্যে আসন ও প্রার্থী নিয়ে হিসেব কষছে। তবে নির্বাচন কেন্দ্র করে বামপন্থী দলগুলো এখনই আলাদা কোনো জোট করছে না। গণতন্ত্র মঞ্চগতভাবে আমরা আবার একটু আলোচনা করব, মঞ্চগতভাবে নির্বাচনের ব্যাপারে কোনো বোঝাপড়া তৈরি করতে পারি কিনা। এরপরে বিএনপির সাথে যাদের সাথে আমরা যুগপথে ছিলাম তাদের সাথে আমাদের কোনো নির্বাচনী বোঝাপড়ার সমঝোতা হবে কিনা, এটা তো একটা গুরুত্বপূর্ণ আলোচনা, সে আলোচনাগুলো এখনো হয়নি। আমরা নির্বাচনে আমাদের পার্টি প্রস্তুতি নিচ্ছি, আমাদের যে জোট তাদেরকে নিয়ে প্রস্তুতি নিচ্ছি, এবং এর বাইরেও যে বিভিন্ন বাম প্রগতিশীল আরও দল আছে যারা মুক্তিযুদ্ধকে ওন করে, 90-কে ওন করে, 24-কে ওন করে, এই ধরনের শক্তিকে আমরা সমাবেশ ঘটানোর চেষ্টা করছি। 2-1 মাস পরেই মাঠের পরিস্থিতি দেখে নির্বাচন নিয়ে অনেক কিছুই খোলাসা হয়ে যাবে বলে মনে করেন বাম দলের নেতারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ব্যক্তিগত লোভে তথাকথিত কবি, সাহিত্যিক, শিল্পীরা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রামাণ্য চলচ্চিত্র 36 জুলাইয়ের প্রিমিয়াম অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, রানওয়ের পাশে ফ্ল্যাট দেয়া হয়েছিল শিল্প সংস্কৃতি জগতের সেলিব্রিটিদের, যার বিনিময়ে তারা শোক জানিয়েছেন 15 আগস্টে। জুলাই বিপ্লবের মহাকাব্যিক ঘটনায় অংশ নেয়া সবাই ঐতিহাসিক চরিত্র উল্লেখ করে বলেন, সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ জুলাই আন্দোলন। তথাকথিত কবি, সাহিত্যিক, শিল্পী, অভিনয় শিল্পী, তারপরে আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা সংস্কৃতির চর্চার সাথে, শিল্পের চর্চার সাথে যারা থাকে, এরা বোধহয় তাদের ওই অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছে। এদের অনেককেই রানওয়ের পাশে, যেটা একেবারেই বেআইনি, সেখানে তাদেরকে প্লট দেওয়া হয়েছে। অর্থাৎ বস্তুগত স্বার্থের লোভে এরা নগ্নভাবে ফ্যাসিবাদের উপাসনা করেছেন, ফ্যাসিবাদের পক্ষে তারা থেকেছেন। আজ 21শে আগস্ট 2004 সালের এই দিনে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আইভি রহমান সহ 24 আওয়ামী লীগ নেতাকর্মী নিহত হন। অল্পের জন্য বেঁচে যান দলের সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। গত ডিসেম্বরে নিম্ন আদালতের রায়ে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে সব আসামিদের খালাসের রায় দেন হাইকোর্ট। খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের রায় 4 সেপ্টেম্বর ঘোষণা করবেন আপিল বিভাগ। একজন বিচারক নিম্ন আদালতে যে ফাইন্ডিং দিয়েছেন, মনে হচ্ছে তিনি একটা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন রায় লেখার ক্ষেত্রে। এইটা আমরা আদালতের নজরে এনেছি। জনাব বাবর সাহেব যে কথাটা আমাকে প্রায়ই বলেন, তিনি বলেন যে তাকে এই মামলার আসামি করা হয়েছে কারণ তাকে বারবার বলা হয়েছে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে বলার জন্য। তিনি এটা বলতে রাজি হন নাই। শেখ হাসিনা তার রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিহিংসার হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করলেন। মহামান্য হাইকোর্ট বিভাগ তাকে খালাস দিয়েছেন। আমরা প্রত্যাশা করছি ন্যায় বিচার পাবো এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশন জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য আসামিদেরকে খালাস দিবেন। বিএনপির মহাসমাবেশে ককটেল বিস্ফোরণের মামলায় মির্জা ফখরুল সহ 65 জনকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। 2023 সালের 28 অক্টোবর রাজধানীর পল্টনে বিএনপির মহাসমাবেশে ককটেল বিস্ফোরণের মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে প্রতিবেদনটি দাখিল করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় সহ 66 জনের বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ না মেলার কথা বলা হয়েছে প্রতিবেদনে। আসামি পক্ষের আইনজীবীরা বলেন, জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রতিহত করতে দলের সিনিয়র নেতাদের হয়রানির উদ্দেশ্যে মামলাটি করে তৎকালীন সরকার। নথি গায়েব করে 146 কোটি টাকা কর ফাঁকির অভিযোগে কর কমিশনার আবু সাইদ সহ 3 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে দুদক।
বৃহস্পতিবার সংস্থাটি এই মামলার অনুমোদন দেয়। দুদক জানায় 2020-21 ও 2021-22 করবর্ষে ধামসুর ইকোনমিক জোন লিমিটেড প্রতিষ্ঠানটির বিপরীতে কর দাবির পরিমাণ ছিল 146,57 লাখ টাকা। কর্মকর্তার বদলিতে নতুন কর্মকর্তা কমিয়ে যথাক্রমে 0 টাকা ও 1,000 টাকা করে রাজস্ব ফাঁকি দিতে সরাসরি সহায়তা করেন। শুধু তাই নয়, মূল কর নির্ধারণী আদেশের নথিও গায়েব করে দেওয়া হয়, যা দুদকের অভিযানে খুঁজে পাওয়া যায়নি। দালালদের খপ্পরে পড়ে প্রতারণার শিকার 175 বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরেছেন। এখনও লিবিয়া ডিটেনশন সেন্টারে বহু বাংলাদেশি বন্দী আছেন বলে জানান তারা। একই সঙ্গে তাদের সঙ্গে থাকা মানব পাচারকারী চক্রের মূল হোতা শাখাওয়াতকে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে সিআইডি। ভাগ্য পরিবর্তনের আশায় লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাবার পথে অনেকেই আটক হন সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। তাদের বেশিরভাগের স্থান হয় ডিটেনশন সেন্টারে। অনেকে আবার মুক্তিপণের দাবিতে পাচারকারী চক্রের হাতে শিকার হন নির্যাতনের। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় ডিটেনশন সেন্টার থেকে ছাড়া পেয়ে বৃহস্পতিবার সকালে লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে আসেন 175 বাংলাদেশি। বর্ণনা দেন কতটা মানবেতর জীবন কাটাতে হয়েছে লিবিয়ার ওই সেন্টারে। মোবাইল, পাসপোর্ট সব নিয়ে গেছে, পরে এক লেবি ঘরের ভিতরে আটকে রাখছে, অনেক অত্যাচার করছে, টর্চারিং করছে, মারধর করছে। জেল কাটছে আপনার 34 দিন। দালালে গেম টেম দিয়ে গেমের মধ্যে যে ধরা গেছি, ওই গেমের পরে মনে হয় যে পুলিশে ধরে এনে পরে আঙ্গরে ফাটাই দিলে গেল। বাড়িতে মনে হয় জমিন টমিন বেচা, জমি বেচা বাড়িতে টাকা দিছে, বিকাশ নাম্বারও দিয়ে হয়েছে, আবার ব্যাংক চেকে নিয়ে গেছে, আর বিভিন্ন ভাগে টাকা নিছে। টোটালে 18 লক্ষ টাকা গেছে, আর বাকি 3 লাখ টাকা আমি পরে দিচ্ছি, টোটাল 21 লক্ষ টাকা আছে। বন্দী থাকার সময়ে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস কোনো সহযোগিতা করেনি বলেও অভিযোগ করেন তারা। মাসের ভিতরে একটা বারও আমাদেরকে বের করা হয় না, 4 দেয়ালের ভিতরে আমাদের একটা রুমে সবসময় আটকা রাখা হয়। বাংলাদেশি যে এম্বাসি লিবিয়াতে আছে, যে আমাদের লিবিয়াতে আমাদের সাথে আরও আপনার 150+ বাংলা ভাই থুয়েছে, একটা অনুরোধ করে দিই তাদেরকে যাতে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে দেশে ফেরানোর জন্য। দেশে ফেরা 175 জনের মধ্যে আছেন পাচারকারী চক্রের মূল হোতা শাখাওয়াত। তাকে বিমানবন্দরেই আটক করা হয়। শাখাওয়াতের নামে আগে সুনির্দিষ্ট 2টা মামলা ছিল মানব পাচার আইনে, এবং হচ্ছে যে তিনি ওই দেশে লিবিয়াতে বাংলাদেশিদেরকে আটকে রেখে জিম্মি করে মুক্তিপণ আদায় করতো দীর্ঘ সময় ধরে, এবং তিনি নিজেও স্বীকার করেছে এয়ারপোর্টে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যে তার মেয়ের জামাইয়ের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকাগুলো লেনদেন করতো। যে শাখাওয়াতকে এয়ারপোর্ট থেকে যে গ্রেপ্তার দেখানো হয়েছে। এমন দুর্বিষহ কষ্টের পর এখন স্বাভাবিক জীবনে ফিরতে সবার সহযোগিতা চান লিবিয়া থেকে আগতরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সফরকালে সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মত বিনিময় করবেন বলে জানা গেছে। সফর শেষে আগামী 27 আগস্ট দেশে ফেরার কথা রয়েছে সেনাপ্রধানের। দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে 4 দিনের সফরে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জামকামাল খান। বুধবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই সময় বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সফরে দুই দেশের বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র চিহ্নিতকরণ এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। জামকামাল খানের সফরকালে 4টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি ছাড়াও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এ সময় চট্টগ্রাম বন্দর, একটি ওষুধ শিল্প প্রতিষ্ঠান ও ইস্পাত কারখানা পরিদর্শন করবেন। 1 মাস পেরিয়ে গেছে মাইলস্টোন ট্র্যাজেডির। দুর্ঘটনায় বেঁচে ফেরা অনেকে শারীরিকভাবে উন্নতির দিকে, তবে এখনও মানসিকভাবে বিপর্যস্ত সবাই। ভুক্তভোগীদের শীতল নীরব চোখ বলে দেয় ভয়াবহ সেই দিনের দুঃসহ স্মৃতি যেন কখনোই ভোলা সম্ভব নয়। তারপরও স্বাভাবিক জীবনে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। সেই গল্প জানার চেষ্টা করেছেন আলামিন তুষার, ছবি তুলেছেন অনুপ দত্ত। দুঃসহ সেই স্মৃতি ভুলে স্বাভাবিক হবার চেষ্টা মাইলস্টোনের একাদশ শ্রেণীর ছাত্র
সাইমনের। অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়াই তার নেশা। তাই তো 21 জুলাই যখন যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হলো তখনও সেটাই করেছে সাইমন। কিন্তু শত চেষ্টার পরও এমন ভয়াবহ দুর্ঘটনা কি আর কাউকে ছাড় দেয়? সেই কারণে নিজে শারীরিকভাবে আহত না হলেও মানসিক যন্ত্রণার কারণে তাকে হাসপাতালে কাটাতে হয়েছে দীর্ঘ সময়। আর্মিরা ছিল, ওদের দেখে দেখে আমি ভিতরে গেছি, বাচ্চাদের উদ্ধার করছে। যেখানে প্লেনটা ক্র্যাশ হয়েছে ওখানে ছোট বাচ্চারা ছিল, ওখানে আমার বোনও থাকতে পারতো। ওই ভয়টা আমার মনের ভিতরে আর কি চলে আসছিল আর কি। নিজের সন্তানের মানসিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় পিতা বেলাল। সেদিনের দুর্ঘটনা বারবার তাকেও যেন মনে করিয়ে দেয় তার হারানো বড় সন্তানের কথা। আমার একটা ছেলে মারা গেছে। পরিবারের কাছে ঢাল হয়ে থাকা এই বাবার লুকোনো চোখের পানি বলে দেয় একটি দুর্ঘটনা কতটা মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে পুরো পরিবারটিকে। বাঁচাও, আমার বুক ব্যথা, যন্ত্রণা, এই আমার শ্বাস বন্ধ হয়ে গেছে, আমি শেষ হয়ে যাচ্ছি। আর যখন তার টমাটা উঠতো সে পুরো বাঁকা হয়ে যেত, হাত পা কিছু লড়াইতে পারতো না। প্রায় একই রকম অবস্থা সেদিনের সেই ঘটনা থেকে বেঁচে ফেরা কিংবা অবলোকন করা অনেকেরই। কেউ কেউ যেমন নিজের সন্তানকে ক্লাসে ফেরাতে বেগ পাচ্ছেন, তেমনি হারানো সন্তানের জীবন যে অমূল্য সেই পরম সত্যটাও মনে করিয়ে দিলেন অনেকেই। কি বলবো আসলে বলার মতো না, যাদের গেছে সেটা তো অকল্পনীয়। নিজের সামনে জুনিয়রদেরকে পুরার যে কষ্টটা ওটা আসলে বলায় ভাষায় প্রকাশ করার না। এখন যখন স্কুলে যাওয়ার কথা বলতেছে যে না আমার অনেক বন্ধুরা মারা গেছে, আমি যাব না, যদি আবার প্লেন পর আমি কিভাবে বাইচা ফিরবো। ওখানে উপস্থিত ছিল ওই সব বাচ্চাগুলো অনেক ভয় পেয়ে আছে। একই অবস্থা মাইলস্টোনের কর্মকর্তা কর্মচারীদেরও। কিন্তু জীবন তো আর থেমে থাকে না, তাই দ্রুত সবকিছু স্বাভাবিক করতে নানান ধরনের কাউন্সেলিং সেশনের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠান। ট্রমাতে তো আমরা নিজেরাও আছি, সো এই ট্রমা তো কাটিয়ে উঠতে হবে। বাচ্চাদের জন্য সাইকিয়াট্রিস্ট আমরা কাউন্সেলিং অফিস খুলেছি। যে সমস্ত প্যারেন্টস এখনও ট্রমাতে সাফার করতেছে তাদেরকে কাউন্সেলিং করা হচ্ছে। এর সঙ্গে পুরোপুরি একমত জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এই সহকারী অধ্যাপক। বললেন, দ্রুত স্বাভাবিক জীবনে ফেরা গেলেই ভয়াবহ সেই স্মৃতি থেকে দূরে থাকা সহজ হবে। যাদের ধরুন আগে থেকে স্ট্রেস আছে বা মানসিক রোগের কিছু লক্ষণ ছিল, তাদের কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রতিক্রিয়া থাকবে এবং এই রোগটা কন্টিনিউ হতে পারে। যতই তারা এখন কাজকর্মবিহীন থাকবে তাদের মধ্যে হতাশাটা আরও বেড়ে যাবে। মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা সন্তান হারিয়েছেন সেই ক্ষতি আর কখনোই পূরণ হবে না, কিন্তু এমন দুর্ঘটনা যাতে আর কখনোই না ঘটে সে বিষয়ে সজাগ থাকতে হবে দায়িত্বশীলদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। দেশের ৯৮% শিশুর রক্তে মিলেছে সীসার উপস্থিতি। এই শিশুদের বেশিরভাগের বসবাস রাজধানী ঢাকায়। সম্প্রতি আইসিডিডিআরবির এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। শিশু স্বাস্থ্যের এমন ভয়ানক বিপর্যয় ঠেকাতে সীসা নির্ভর শিল্প কারখানা জনবহুল এলাকা থেকে সরিয়ে নেয়ার পরামর্শ গবেষকদের। মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। নবজাতক জানে না তার জন্য পৃথিবীতে নেই শতভাগ বিশুদ্ধ বাতাস। তার উপর শিশুর জন্ম যদি হয় বাংলাদেশের রাজধানী ঢাকায়, তবে সেই শিশুর অভিভাবকের জন্য ভয়াবহ তথ্য হলো ঢাকায় বিষাক্ত বাতাসের মাত্রা অনেক বেশি। বিশ্বজুড়ে সীসা দূষণে আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। ঢাকায় বিষাক্ত ভারী ধাতু সীসার অস্তিত্ব পাওয়া যাচ্ছে মাত্রাতিরিক্ত পরিমাণে। সম্প্রতি আইসিডিডিআরবি ৫০০ শিশুর উপর ২ বছর ধরে গবেষণা চালায়। এদের মধ্যে ৯৮% শিশুর রক্তে মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতি পায় সংস্থাটি। যদিও রক্তে সীসার কোনো নিরাপদ মাত্রা নেই, তবে শিশুদের প্রতি লিটার রক্তে ৩৫ মাইক্রোগ্রামের বেশি সীসার উপস্থিতি উদ্বেগজনক বলে মনে করে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি। আইসিডিডিআরবি বলছে, গবেষণার আওতায় নেওয়া ওই ৫০০ শিশুর মধ্যে ৫০% শিশুর রক্তে এই বিষাক্ত ধাতুর পরিমাণ প্রতি লিটারে অন্তত ৬৭ মাইক্রোগ্রাম, যা ক্রমেই শিশুর মস্তিষ্কের বিকাশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। আমরা দেখতে পাই যে এই বাচ্চাদের প্রত্যেকের শরীরেই আসলে অনেক বেশি সীসা আছে এবং
98% শিশুর মধ্যেই আমরা মাত্রাতিরিক্ত সীসা পাই। ছোট কারখানাগুলো অনেক সময় দেখা যায় একটা রুমের ভেতরে কাজ হচ্ছে। এরকম জায়গাগুলোর আশেপাশে আসলে মাটিতে প্রচুর পরিমাণে সীসা আছে। উত্তরের চেয়ে ঢাকার দক্ষিণে বাচ্চাদের মধ্যে সীসাটা আসলে অনেক বেশি পাওয়া গেছে। এই গবেষণায় আরও দেখা গেছে সীসা নির্ভর শিল্প স্থাপনার 1 কিলোমিটারের মধ্যে যেসব শিশুর বসবাস তার চেয়ে 5 কিলোমিটারের বেশি দূরত্বে বসবাসকারী শিশুরা তুলনামূলক কম ঝুঁকিতে থাকে। তাই এই বিপদ থেকে বাঁচতে সীসা নির্ভর শিল্প স্থাপনা কারখানাসমূহ লোকালয় থেকে সরিয়ে নেওয়ার পরামর্শ গবেষকদের। ট্রানজিশন টু নিউ টেকনোলজি আমরা বলছি, যেমন হচ্ছে যে আমরা এখন লিথিয়াম আয়ন ব্যাটারির কথা বলছি, আবার নিকেল জিঙ্ক ব্যাটারির কথাও শোনা যাচ্ছে। তো আমরা যদি এই সীসার ক্ষতিকর থেকে পরিত্রাণ পেতে চাই, আমাদের নিউ টেকনোলজিতে যেতে হবে, সেটাকে অ্যাডাপ্ট করতে হবে। সীসার মতো অদৃশ্য নীরব ঘাতক সকল বয়সী মানুষের জন্যই ক্ষতিকর হলেও শিশুর জন্মের পরবর্তী 1000 দিনের মধ্যে এর অস্তিত্ব বেশি ঝুঁকিপূর্ণ, যে কারণে অদূর ভবিষ্যতে বহুবিধ সমস্যা নিয়ে বেড়ে উঠতে পারে শিশুরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়িতে মামের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে রামগড়ের পূর্বা বাগান টিলা এলাকায় তাদের হত্যা করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমেনা বেগম ও তার মেয়ে রায়হানা আক্তারের মরদেহ উদ্ধার করে। নিহত আমেনা বেগমের 2 মেয়ে ও 5 ছেলে রয়েছে। স্থানীয়রা জানান, ছেলে মেয়েদের সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ ছিল আমেনার। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে, দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। বিচার ও সংস্কারকে পাশ কাটিয়ে সরকার নির্বাচনের দিকে এগোলে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। দুপুরে রংপুরের হাড়াগাছায় এক পথসভায় সাংবাদিকদের এই কথা বলেন তিনি। সময় আক্তার আরও বলেন, সরকার চাইলে যে কোনো সময় নির্বাচন দিতে পারে, তবে তার আগে সংস্কার বাস্তবায়ন, বিচার প্রক্রিয়া দৃশ্যমান, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা সহ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। জাতীয় নাগরিক পার্টির তরফে বারবার বলেছি যে সরকার যে নির্বাচনের সময়সীমার কথা বলেছে, যে কোনো সময় নির্বাচন আয়োজন করতে পারে সরকার, কিন্তু তার আগে সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্য রয়েছে। সংস্কারগুলোকে বাস্তবায়ন করা, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা এবং মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, একটা লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা। সেই জায়গাগুলোতে সরকার যত দ্রুত এটা করতে পারবে, তত দ্রুত সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ডাকসু নির্বাচনের প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ আজ চলছে। যাচাই বাছাই শেষ দিনে জাকসুর ফর্ম তোলার হিড়িক। ভোট সুষ্ঠু করতে সেনা মোতায়েন চায় প্রশাসন। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে বামপন্থী দলগুলো সংশয়, পিছিয়ে নেই ভোটের প্রস্তুতিও। জোট করলে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনার ইঙ্গিত। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।